গল্প অনুতাপ দি স্টোরি হ্যাভেন। শাহেদ খান। এত সহজে তোর বাবার মরণ হবে না। তোর বাবা আমার সাথে যে অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত দুনিয়াতে কিছু পেয়ে যাবে। এগুলা কি বলছো মা? এই মুহূর্তে বাবার সম্পর্কে তুমি এগুলা বলতে পারলে? বাবার এই অসুখের মধ্যে মা ও কান্না করে বলল, কেন? বললে কি সমস্যা? অন্যায় করলে সমস্যা নাই, আর আমি বললেই সমস্যা হয়ে যায়? তোদের কাছে তাই না? যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন থেকেই তোর বাবা আমাকে কোনো দিন ভালো একটা কথা বলে নাই। সবার সামনে যা মুখে আসতো তাই বলতো। রান্না একটু লবণ বেশি হলেই সম্পূর্ণ খাবার লাথি দিয়ে ফেলে দিত। তুই তো আমার ছেলে, তুই তো ছোটবেলা থেকেই দেখে আসছিস, তুইও এখন বিয়ে করছিস, আজ তোর বউ এসেছে, এই ঘরে তোর একটা সংসার হয়েছে, সন্তান হবে, কিন্তু বলতো তুই কি কখনো তোর বউয়ের সাথে এমন আচরণ করবি? তুই কি পারবি তার চোখের জলের হিসাব না দিয়ে পার পেয়ে যেতে? মায়ের গলাটা শেষ দিকে এসে ধরে এলো। দীর্ঘ 30 বছর জমে থাকা অপমান, অবহেলা আর ক্ষোভ যেন একসাথে বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মায়ের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না, কারণ মা তো মিথ্যা কিছু বলেনি। পাশের ঘরে বাবা ছটফট করছেন। তীব্র শ্বাসের কষ্টে পুরো শরীরটা যেন ধনুকের মতো বেঁকে যাচ্ছে। অক্সিজেনের সিলিন্ডারের মিটারটা বারবার পরীক্ষা করছে, কিন্তু বাবার কষ্ট তাতে কমছে না বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে ঘরে একটা অদ্ভুত নীরবতা আর ভারী আবহাওয়া। একদিকে মুমূর্ষ বাবার গঙ্গানের শব্দ, অন্যদিকে বছরের পর বছর অপমানিত হয়ে আসা মায়ের তীব্র আক্ষেপ। আকাশ আস্তে করে মায়ের কাঁধে হাত রেখে বলল, মা, পিছনের কথা বাদ দাও না। এখন বাবা এত অসুস্থ, ডক্টর বলছেন যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। এই সময় অত্যন্ত একটু নরম হও। মাজেদা বেগম ঝটকা মেরে ছেলের হাত সরিয়ে দিলেন। তার চোখের কোণে দিয়ে গড়িয়ে পড়া জল গালে শুকিয়ে টান ধরছে, কিন্তু চোখের ভিতরে জ্বলন্ত ক্ষোভের আগুন নেভেনি। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নরম হব? কত হাজার দিন যে নরম হয়েছিলাম তার হিসাব এই বাড়ির দেয়ালেও লেখা আছে। আকাশ, তুই বলছিস অসুস্থতার কথা? আজ থেকে 27-28 বছর আগে যখন আমার টাইফয়েড হয়েছিল, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায়নি। গায়ে 105 ডিগ্রি জ্বর নিয়ে আমাকে 4 পদের রান্না করতে হয়েছিল। একটু দেরি হয়েছিল বলে ভাতের থালটা আমার মুখের উপর ছুঁড়ে মেরেছিল। সেই থালার ধারালো কোনো আমার কপালকে কেটের রক্ত ভেসে গিয়েছিল। সেদিন তো তোদের এই দয়ালু বাবা কোনো নরম মনে দেখায়নি। আমি মায়ের দিকে তাকালাম। কপালের কাছে চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। এই মুখটার দিকে তাকালে আজ আর শুধু মাতৃত্ব দেখা যায় না, দেখা যায় একটি জীবন্ত ধ্বংসস্তূপ। ছোটবেলা থেকেই দেখে এসেছি, যৌথ পরিবার সবার রান্না শেষ করে মা যখন একদম শেষে খেতে বসতো, তখন প্রায় তরকারি শেষ হয়ে যেত। একটু লবণ এদিক সেদিক হলেই বাবা সবার সামনে থালাটা ঠেলে ফেলে দিতেন।
মেঝের উপর ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়তো। মা তখন চুপচাপ এগুলো কুড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে আবার মুখে তুলতো। আমরা তখন ছোট, বাবাকে ভয় পেতাম, তাই প্রতিবাদ করার সাহস হতো না। আজ সেই বাবা বিছানায় পঙ্গু হয়ে পড়ে আছেন। নিজের শক্তিতে উঠে বসার সামর্থ্যটুকু বিধাতা কেড়ে নিয়েছেন। যে মানুষটার গলার গর্জনে এক সময় পুরো বাড়ি থরথর করে কাঁপত, আজ সেই নড়াচড়া করতে পারে না। মায়ের চোখের পানি তখনও গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আচমকা মা আঁচল দিয়ে মুখটা মুছে শক্ত গলায় বলল, তোকে এসব বলা আমার ভুল হয়েছে আকাশ। তুই তো ওরই রক্ত। দিন শেষে পুরুষ মানুষ তোরা, পুরুষের কষ্টই তোদের কাছে বড় মনে হবে। যা তোর বাবার পাশে গিয়ে বস, ওষুধ দেওয়ার সময় হয়েছে। কথাটা বলেই মা রান্নাঘরের দিকে হেঁটে গেল। মায়ের এই নিষ্পিত হেঁটে যাওয়া দেখে আমার বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। পাশের ঘর থেকে বাবা অস্পষ্ট গলায় ডাকলেন, আকাশ, আকাশ। আমি ধীর পায়ে বাবার ঘরের দিকে এগালাম। ঘরের ভিতরে ওষুধের গন্ধ আর স্যাঁতসেঁতে পরিবেশ। মাথার উপর পুরনো ফ্যানটা কর্কশ শব্দে ঘুরে চলছে। বাবাকে দেখে মনে হলো কতকাল তিনি হাসেনি, কতদিন শান্তিতে ঘুমায়নি। আমাকে দেখে বাবা হাতটা একটু তোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তোর তোর মা কি বলছে রে? বাবা খুব কষ্ট করে শব্দগুলো উচ্চারণ করলেন। কথাগুলো বলতে গিয়ে তার ঠোঁট দুটো কাঁপছিল। আমি বাবার মাথার পাশে একটা কাঠের চেয়ার টেনে বসলাম। কপালে হাত দিয়ে দেখলাম গা এখনো বেশ গরম। মা কিছু বলছে না বাবা, তুমি চুপ করে শুয়ে থাকো। কথা বললে তোমার কষ্ট বাড়বে। বাবা চোখ দুটো বন্ধ করলেন। এক ফোঁটা জল তার চোখের কোণে বেয়ে বালিশে গড়িয়ে পড়ল। এই কঠোর দাপুটো মানুষটার চোখে জল দেখাটা আমার জন্য একেবারেই নতুন। এটা কি রোগের যন্ত্রণা কান্না, নাকি অতীতের করা অন্যায়ের অনুশোচনা, তা আমার জানা নেই। ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালো মিম, আমার নতুন বিবাহিত স্ত্রী। মাত্র কয়েক মাস হলো ও এই বাড়িতে এসেছে। ঘরের এমন গুমটো পরিবেশ দেখে মেয়েটা এমনিতেই থমকে গেছে। ওর হাতে বাবার তরল ওষুধের বাটি। মিম ইতস্ত করে ঘরে ঢুকলো। বাবার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, বাবা ওষুধটা খেয়ে নিন। বাবা চোখ খুললেন, মিমের দিকে তাকালেন, তারপর আমার দিকে। হয়তো বাবার মনে পড়ে গেল ঠিক এই বয়সে একদিন আমার মাও এই বাড়িতে বউ হয়ে এসেছিল। কত আশা, কত স্বপ্ন নিয়ে একটা মেয়ে অচেনা একটি সংসারে পা রাখে। আর তারপর শুরু হয় বছরের পর বছর সহ্য করে যাওয়া অঘোষিত যুদ্ধ। মিম বাবার মুখে চামচ দিয়ে ওষুধটা তুলে দিতে গেল। বাবা মুখটা একটু ঘুরিয়ে নিল, তারপর দুর্বল গলায় বলল, তোর শাশুড়িকে ডেকে দে মা, ও নিজ হাতে না দিলে আমি খাবো না। ঘরের আবহাওয়া তখন এক অদ্ভুত স্তব্ধতা জমে আছে। পুরনো ফ্যানের ক্যাচক্যাচে শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মিমের হাত থেকে ওষুধের বাটিটা সামান্য কেঁপে উঠল। সে দরজার দিকে তাকালো। বাবা যে মানুষটা সারা জীবন এত কঠোর আর দাপুটে ছিলেন, আজ তার গলায় এই মিনতি শুনে ঘরের দেয়ালগুলোও যেন বিষেদে ভারী হয়ে উঠেছে। আমি আর কথা বাড়ালাম না, আস্তে করে উঠে দাঁড়ালাম।
দরজার বাইরে এসে দেখলাম মা রান্নাঘরের এক কোণে চুপচাপ বসে আছেন। আঁচলটা শক্ত করে কোলের উপর চেপে ধরে শূন্য চোখে তাকিয়ে আছেন দয়াময়া দোয়েলের দিকে। বহু বছর পুরনো সেই অপমানের ক্ষত, সেরই রক্তের দাগ আজ মায়ের মনে তাজা। আমি পাশে গিয়ে বসলাম, খুব নরম গলায় বললাম, মা, বাবা ওষুধ খাচ্ছে না, তোমাকে ডাকছেন। বললেন, তুমি নিজ হাতে না দিলে তিনি খাবেন না। মা প্রথম কয়েক সেকেন্ড কোনো উত্তর দিলেন না, নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ফেললেন। তারপর হাত দুটো ধুয়ে ধীর পায়ে এসে বাবার ঘরের দরজায় দাঁড়ালেন। যে মানুষটা সারা জীবন তোকে থালা ছুঁড়ে মেরেছে, আজ সেই মানুষটাই শিশুর মতো অসহায় চোখে দরজার দিকে তাকিয়ে আছেন। মা কাছে এগিয়ে গেলেন, বাটি থেকে চামচ ভরে ওষুধটা বাবার ঠোঁটের কাছে ধরলেন। বাবার চোখ দুটো ভিজে উঠল। মাজেদা বেগম তার এত কাছে দাঁড়িয়ে আছেন, অথচ কোনো গা লাগালাগি লাজ করছেন না, থালা ঠেলে ফেলে দিচ্ছেন না। বাবা কাঁপতে থাকা ঠোঁটে ওষুধটুকু গিলে নিলেন। তারপর হঠাৎ করেই সিক্ত চোখে আকাশের দিকে তাকালেন। খুব কষ্ট করে নিজের ডান হাতটা উঁচু করার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে বাবার হাতটা দুই হাতের তালুতে চেপে ধরলাম। বাবার হাত দুটো বরফের মতো ঠান্ডা। বাবা অস্পষ্ট জড়ানো গলায় বললেন, আকাশ, আমার হাতটা শক্ত করে ধর রে বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে। আজ তোকে একটা কথা বলে যেতে চাই। আমি বাবার মুখের উপর ঝুঁকে পড়লাম। বলো বাবা, আমি শুনছি। বাবার চোখের কোণ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে বালিশে মিশে যেতে লাগলো। তিনি হাঁপতে হাঁপতে বললেন, তুই তোর বউকে ভালোবাসিস তোরে? শোন আকাশ, জীবনে আমি যা ভুল করছি সারা জীবন তুই তা কখনো করিস না। আমি অন্ধ ছিলাম, অহংকারী ছিলাম, ভেবেছিলাম ঘরের বউকে অপমান করলে, পেটে পিঠে মারলে পুরুষের দাপট বাড়ে। কিন্তু আজ এই মৃত্যুর বিছানায় শুয়ে আমি বুঝতে পারছি আমি কত বড় পাপী ছিলাম। তোকে শেষ শিক্ষা দিয়ে যাচ্ছি বাবা। সংসারের হাজারটা ঝড়ের মাঝেও জীবনের শেষ দিন পর্যন্ত যে মানুষটা নিঃস্বার্থভাবে পাশে থাকে সে হলো স্ত্রী। মা বাবার পর একমাত্র সেই তোকে আগলে রাখবে। কখনো তোর চোখের জলের কারণ হোস না আকাশ। বউকে সম্মান দিস, তাকে ভালোবাসিস, ভালো রাখিস। কথাগুলো বলতে বলতেই বাবার শ্বাস আরও ভারী হয়ে এলো। অক্সিজেন মাস্কের ভিতর দিয়ে তার ছটফটানি বেড়ে গেল, কিন্তু তার চোখ দুটো তখনও মায়ার দিকে স্থির হয়ে আছে। বাবা এবার দুর্বল হাতটা মায়ের শাড়ির আঁচলের দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। অত্যন্ত কাতর কণ্ঠে বললেন, মাজেদা, ও মাজেদা, আমাকে ক্ষমা করে দাও না গো। আমি সারা জীবন তোমার সাথে অন্যায় করেছি, অপমান করেছি। তুমি না ক্ষমা করলে উপরওয়ালাও যে আমাকে মাফ করবে না। একটা বার বলো মাজেদা, তুমি আমাকে মাফ করে দিয়েছ? একটু মুখ ফুটে বলো। একজন একচ্ছত্র অধিপতির মতো রাজত্ব করা মানুষটাকে আজ এভাবে ধুলায় নেমে এসে ক্ষমা চাইতে দেখে মায়ের ভিতরে জমে থাকা দীর্ঘদিনের বরফ নিমেষেই গলে গেল, জল হয়ে গেল। মায়ের চোখের বাঁধ ভাঙল এবার। মা আর স্থির থাকতে পারল না, হাঁটু গেড়ে বিছানার পাশে বসে পড়লেন। বাবার কাঁপতে থাকা হাত দুটো নিজের দুই হাতে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন অঝরে। মায়ের চোখের জলে
বাবার হাতটা ভিজে যেতে লাগলো। মা কান্না তোড়ে ভেঙে পড়ে বললেন, এ কি বলছো তুমি? এসব কথা বলে আমাকে আর পাপী বানাইও না। তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই গো। মানুষ মাত্রই ভুল করে। তুমি আমায় কত ভালোবাসো, এই ঘরে এনেছিলে যেসব কি আমি ভুলে গেছি, সেই সব কি আমি ভুলে গেছি? তুমি ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। আমি সব ভুলে গেছি, কিছু মনে রাখিনি। তুমি শুধু ভালো হয়ে যাও। মা এক হাত বাবার কপালটা জড়িয়ে ধরে তার বুকের উপর মাথা রাখলেন। বাবা তার দুর্বল হাতটা খুব কষ্টে মায়ের মাথার উপর রাখলেন। কত বছর পর দুই অভাগা মানুষের ভিতরে এক পরম শান্তির মিলন ঘটল, যা হয়তো এই বাড়ির দেয়ালগুলোও এতদিন ধরে দেখার জন্য অপেক্ষা করছিল। বাবা শান্ত ভঙ্গিতে চোখ দুটো বন্ধ করলেন। তার মুখের সেই যন্ত্রণার ছাপটা মুহূর্তেই যেন উধাও হয়ে গেল। সেখানে ফুটে উঠল এক অনাবিল স্বস্তি ও প্রশান্তি। আমি আর মিম নীরবে ঘর থেকে বেরিয়ে এলাম। ভিতরে অপরাধের আর ক্ষমা চাওয়ার এই দৃশ্য আমাদের চোখের কোণ ভিজিয়ে দিল। মা তখন বাবার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর সুর করে দরুদ শরীফ পড়ছেন। রাত যখন অনেক, চারপাশ একদম নিঝুম নিস্তব্ধ, মাথার উপর পুরনো ফ্যানটা আগের মতোই ঘুরছে, আর বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক। হঠাৎ গভীর মাঝরাতে সারা বাড়ি কাঁপিয়ে মায়ের এক করুণ আর্তচিৎকার ভেসে এলো, আকাশ রে, ও আকাশ, শীঘ্রই আয় বাবা। তোর বাবা কেমন করছে? ঘুমের ঘরেই আমি আর মিম ধরফর করে বিছানা থেকে উঠে দৌড়িয়ে বাবার ঘরে গেলাম। ঘরে ঢুকেই দেখি মা বাবার হাত দুটো বুকের সাথে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদছেন। বাবার মাথাটা ডান দিকে হেলে পড়েছে, চোখ দুটো অর্ধমিলিত, আর ঠোঁটের কোণে জমাটবদ্ধ এক চিলতি শান্তির হাসি। আমি এক বুক আতঙ্ক নিয়ে বাবার পাশে হাঁটু গেড়ে বসলাম। হাত বাড়িয়ে তার হাতের পালস খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আঙ্গুলের নিচে কোনো স্পন্দন নেই। বুকটার কাছে কান পাতলাম, কোনো ধুকপুকানিও নেই। অক্সিজেনের সিলিন্ডার থেকে তখনও হালকা বাতাসের শব্দ হচ্ছে, কিন্তু মানুষটার ফুসফুসি নেওয়ার মতো আর কোনো শ্বাস অবশিষ্ট নেই। বাবার নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে গেছে। যে মানুষটা কিছুক্ষণ আগেই ক্ষমা চেয়ে বুক হালকা করেছিলেন, তিনি এবার চিরদিনের মতো শান্ত হয়ে গেছেন। মা অজোরে কান্না করছেন আর চিৎকার করে বলছেন, তুমি আমাকে ফেলে কোথায় গেলে? এইমাত্র না বললে ক্ষমা করে দিতে? মাপ তো করেই দিলাম, তবে কেন চলে গেলে? ওঠো না গো, একবার কথা বলো। আমার চোখের সামনে দিয়ে যেন পুরো শৈশবটা ভেসে উঠল। বাবার সেই গর্জনের দিনগুলো, মায়ের চোখের জল, আবার শেষ মুহূর্তে বাবার সেই হাউমাউ করে কান্না, সব কিছুই যেন এক নিমেষেই আবছা হয়ে গেল। আমার বুকের ভিতরটা খালি হয়ে এক তীব্র বিষাদ নেমে এলো। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। হাঁটু গেড়ে মেঝের উপর ধপ করে বসে পড়লাম। পরম মমতায় ও গভীর কান্নায় বাবার নিথুর দুপা দুটো শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম, বাবা, ও বাবা, আমায় ছেড়ে চলে গেলে বাবা? ঘরের এক কোণে মিম নিজের আসলে মুখ ঢেকে কাঁদছিল, আর আমি ও মা অনুতাপের আগুনে পুড়ে খাঁটি হওয়া এক বাবার নিথর দেহের পাশে বসে শেষ রাতের নিস্তব্ধতায় চোখের জল ঝরতে
লাগলাম। ভালোবাসার মোড়কে ঢাকা এই শোক যেন চিরকালের জন্য এই সংসারের সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেল। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।